ডায়াবেটিস পেশেন্ট কি আম খেতে পারে? গ্লাইসেমিক ইন্ডেক্সটাই বা কি? ডায়াবেটিস পেশেন্টের জন্য কার্ব কাউন্টিং কতটা ইম্পর্টেন্ট? যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং আমার যে ইমেল আইডিটা রয়েছে নিচে সেখানে আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে এক ধরনের ক্যালকুলেশন যেটা দরুন বোঝা যায় যে কোনো খাবার আমাদের শরীরেতে কত তাড়াতাড়ি বা কত ধীরে ধীরে সুগার লেভেলটাকে ইনক্রিজ করতে পারে বা কমাতে পারে। প্রত্যেকটা খাবার লিস্ট করে গ্লাইসেমিক ইন্ডেক্স করা হয়ে থাকে। যদি আমরা গ্লাইসেমিক ইন্ডেক্সে 0 to 100 স্কেল ধরি তাহলে 100 ধরা হয় গ্লুকোজ স্কেল, কারণ ওটা 100% অ্যাবসর্পশন হচ্ছে এবং 100% আমাদের ব্লাড গ্লুকোজকে বাড়াচ্ছে। সেই অনুযায়ী বাকি খাবারগুলোকে 0 to 100 এর মধ্যে আমরা রাখতে পারি। অতএব গ্লুকোজকে আমরা একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ইউজ করছি। তো এই যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা লো জিআই, একটা হচ্ছে মিডিয়াম জিআই, একটা হচ্ছে হাই জিআই। যদি আমরা লো জিআই বলি তাহলে স্কোরটা এরকম থাকবে 55 বা তার থেকে কম। যদি আমরা মিডিয়াম জিআই বলি তাহলে স্কোরটা এরকম থাকবে 55 থেকে 70 পর্যন্ত। আর যদি হাই জিআই ভাবি তাহলে হচ্ছে 70 বা 70-এর বেশি। এবার কোন খাবারগুলোর কিরকম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে সেটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। সব খাবারের লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্ট ধরে বুঝতে পারা যাবে যে কার কিরকম জিআই। যদি আমরা বলি যে আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কত, আমের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স লো, অ্যারাউন্ড 55 to 76-এর মধ্যে। সেই জন্য যদি আমরা বলি সুগার পেশেন্টের জন্য আম খাওয়া কি যায়? অবশ্যই যায়, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে আমের জিআই কিন্তু ডিপেন্ড করছে তার ভ্যারাইটির ওপর, তার রাইটনেসের ওপর এবং ইন্ডিভিজুয়ালি কোনো মানুষের কতটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা আছে। তো সেই হিসেবে ধরতে গেলে প্রত্যেকটা ডায়াবেটিস পেশেন্ট মেনলি তাদের কিন্তু আম খাওয়ার একটা রেস্ট্রিকশন থেকে যাচ্ছে। এবার এই গ্লাইসেমিক ইন্ডেক্সকে কোন কোন জিনিসগুলো ইনফ্লুয়েন্স করে, যেমন ফাইবার কন্টেন্ট, কত পরিমাণে তন্তু বা ফাইবার আছে এই খাবারটার মধ্যে, বা প্রসেসিং মেথড, কিভাবে রান্না করা হচ্ছে বা কিভাবে প্রসেস করা হয়েছে। এছাড়াও থার্ড হচ্ছে কুকিং টেকনিক। কুকিং টেকনিকের ওপর কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা নির্ভরশীল, কখনো বেড়েও যেতে পারে কখনো কমেও যেতে পারে। আচ্ছা, এবার গ্লাইসেমিক ইন্ডেক্স জানাটা কতটা উপকারী? খাবারের এই রেঞ্জ বা স্কেলটা ধরে কিন্তু তার খাবারগুলোকে ইনক্লুড করছে কি করছে না সেটা বুঝতে পারবে। যেগুলো খুব ধীর গতিতে আমাদের শরীরেতে গিয়ে ব্লাড গ্লুকোজটাকে বাড়াচ্ছে সেগুলোকে বলা হয় লো জিআই ফুড, যেমন ব্রকলি আছে, ক্যাবেজ আছে, কলিফ্লাওয়ার আছে, ওটস আছে, বিনস আছে, লেন্টিলস আছে। মিডিয়াম কোনগুলো, যেগুলো খুব স্লোলিও হচ্ছে না আবার খুব ফাস্টও হচ্ছে না, মিডিয়াম পেসে একখানা আমাদের ব্লাড গ্লুকোজটাকে রেজ করছে। তো সেগুলো কোন খাবারের মধ্যে আছে? যেমন প্যান্না, পাইনঅ্যাপেল, কিশমিশ, চেরি, হানি, সুইট কর্ন, এগুলো হচ্ছে মিডিয়াম জিআই। আর হাই জিআই কোনগুলো? যেগুলো ইনস্ট্যান্ট খাওয়া মাত্রই আমাদের শরীরে ব্লাড গ্লুকোজটা হুট করে বেড়ে যাচ্ছে, যেমন হোয়াইট রাইস, হোয়াইট ব্রেড, পটেটো, ময়দা, কর্নফ্লেক্স, জ্যাগারি, এইগুলো। বেনিফিটস অফ গ্লাইসেমিক ইন্ডেক্স, এটা যেরকম আমাদের ব্লাড গ্লুকোজটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে, সেরকম যে ডায়াবেটিস মেলাইটাসের যে আদার কমপ্লিকেশনস আছে, যেমন হার্টের প্রবলেম, নার্ভ ড্যামেজ, এগুলোও কিন্তু অনেকটা এই রিস্ক থেকে কিন্তু বাঁচাচ্ছে। এছাড়াও একটা হেলদি চয়েস রয়েছে, যেমন আমি ডিসাইড করতে পারছি যে এই খাবারটা খেতে পারবো বা এই খাবারটা খেতে পারবো না। ওয়েট ম্যানেজমেন্টের জন্য খুব উপকারী। অনেক ক্ষেত্রে হয় কি ডায়াবেটিস পেশেন্টের ওয়েটটা হুড়ুর করে কমতে শুরু করে, তো সেক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টরা কোন খাবারটা খেলে তার ওয়েট গেইনও হবে প্লাস তার শরীরেতে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল থাকবে, তো সেটাও ডিসাইড করতে পারছে। নেক্সট যে জিনিসটা ইন্টারেস্টিং ব্যাপার, ডায়াবেটিস রিলেটেড একটা জিনিস যেটা এখনো অবধি আমাদের আশেপাশের মানুষজনের কাছে অতটা কি বলবো কমন নয়। তো যদি আমরা ডায়াবেটিসকে ধরি তাহলে ডায়াবেটিস হচ্ছে ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিজম মানে হচ্ছে আমাদের শরীরে হজম করার শক্তি। তো এই মেটাবলিক ডিসঅর্ডারটা কি জন্য হচ্ছে? যদি আমাদের শরীরেতে ইনসুলিন নামক হরমোনটা কম বা একদমই প্রোডাকশন না হয় তাহলে আমাদের ব্লাড গ্লুকোজটা বেড়ে যাবে। তো কার্ব কাউন্টিং হচ্ছে একটা মনিটরিং মেথড যেটা আমাদের কার্বোহাইড্রেট ইনটেকটাকে কন্ট্রোল করছে বা সেটাকে মনিটর করছে। কার্বস কথাটার মানে হচ্ছে কার্বোহাইড্রেট, তার মানে আমাদের যে খাবারগুলো খাই সেখানেতে কার্বোহাইড্রেট যেগুলো রয়েছে সেগুলোকে আমরা মেপে খাচ্ছি। কার্ব কাউন্টিং কেন ব্যবহার করা হয়? মেনলি এটা কিন্তু মেডিসিনাল ডোজ এবং ইনসুলিন ডোজটাকে অ্যাডজাস্ট করার জন্য কার্বোহাইড্রেট, এটাই কিন্তু একটা কি বলবো সায়েন্টিফিক ওয়ে
টু কন্ট্রোল অর টু অ্যাডজাস্ট দ্য ডোজ। কার্ব কাউন্টিং আমাদের কি কি সুবিধা হচ্ছে, একটা হচ্ছে আমরা মিল প্ল্যান করতে পারছি খুব ভালোভাবে, মেডিসিনের যে পাওয়ার আছে সেই অনুযায়ী আমরা একটা মিল প্ল্যান করতে পারি। আর একটা কি, যেমন ধরুন আমাদের ব্লাড গ্লুকোজটা মনিটর করা ইজি হয়ে যাচ্ছে। যদি আমরা এরকম করি যে একটা মিল খেলাম, তারপরে 2 আওয়ার্স পরে যদি আমরা পিপি করি, তাহলে হয়তো বুঝতে পারবো যে এই পার্টিকুলার খাবারটার জন্য আমার পিপি কত আসছে, বা অন্য দিন অন্য খাবারের জন্য আমার পিপি কত আসছে। আচ্ছা, আমরা 1 কার্ব সার্ভিংসকে ধরি 15 গ্রাম মতো কার্বোহাইড্রেট। কার্ব কাউন্টিং একটা ক্যালকুলেশন আছে যেটা আমরা যারা প্রফেশনাল আছি তারা জানি, এবং এই কার্ব কাউন্টিং কিন্তু নিজেরা করা সম্ভব নয়। যারা মেডিসিন নেন বা ইনসুলিন নেন, মেনলি ইনসুলিন যারা নেন, তাদের কিন্তু কার্ব কাউন্টিং খুব ইম্পর্টেন্ট ডায়েট চার্টের জন্য বা ডায়েট প্ল্যানের জন্য। তো সেই জন্য প্রফেশনালসদের সাথে যোগাযোগ করবেন, তারা একদম আপনার কার্বটা কাউন্ট করে আপনার ডোজটা ঠিকঠাক যাচ্ছে কিনা সেটা একদম বুঝিয়ে দেবে। আমার এখানে টপিকটা শেষ হচ্ছে, আমি আগামী আরো অনেক রকমের টপিক নিয়ে আসবো। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা ইউটিউবে যেরকম দিচ্ছে সেরকম ফেসবুকেও আমি ভিডিওগুলো দিচ্ছি, ছোটো ছোটো ক্লিপও শেয়ার করবো। যার যা কোয়ারিজ আছে কমেন্ট বক্সে লিখতে পারেন। প্রেস দ্য বেল আইকন ফর মোর নোটিফিকেশন, তাহলে আপনার কিন্তু কোনো ভিডিও মিস হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you for watching my video.